আজকে আমরা শুরু করব এসএসসি জিডির এক খতরনাক একটি ক্লাস নিয়ে। যদি তোমার টার্গেট হয়ে থাকে 2026 এসএসসি জিডি, তাহলে অতি অবশ্যই তোমার এই ভিডিওটা দেখা আবশ্যক। কারণ এই ভিডিও দেখলে তোমার হাতে 2 নাম্বার পাকা। যদি তোমার শিফটে রক্ত থেকে কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে তুমি নিজের হাতের মুঠোয় অ্যান্সার নিয়ে ঘুরবে। তাই আর বেশি দেরি না করে তোমরা শুরু করো তাড়াতাড়ি খাতা কলম নিয়ে। রক্ত সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় হেমাটোলজি। রক্ত সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় হেমাটোলজি। আমি বারবার রিভিশন করব, যে কারণে তোমরা ভিডিওটা দেখলে তোমাদের মাথার মধ্যে থাকবে প্রত্যেকটা কথা। পরবর্তী বলা আছে রক্ত এক ধরনের তরল যোগ গোলা। ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয় এই রক্ত। কোষের সংখ্যা অন্তর কোষীয় তরলের থেকে কম হয়। কোনো ভিত্তি পর্দা থাকে না, দেহের বিভিন্ন অংশকে যুক্ত রাখে। বুঝা গেল? পরবর্তী আমরা যেটা জানবো রক্তের পিএইচের মান খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু রক্তের পিএইচের মান 7.4, যেটা সামান্য ক্ষারীয়। এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। এরপর আমরা জানব হিমোগ্লোবিন থাকা। রক্তে আমাদের কি থাকে? রক্তের মধ্যে আমাদের হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিনের মধ্যে কি হয়? বা আমি একদম সোজা প্রশ্ন যদি করি যে রক্তের রং লাল কি করে? রক্তের রং লাল কিভাবে হয়? লাল কারণ রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন, আর সেই হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল হয়। কারণ হিমোগ্লোবিনে থাকে Fe। রক্ত হলো মেসোডার্ম থেকে উৎপন্ন ঈষৎ লবণাক্ত এবং লাল অস্থি মজ্জা, যেটা আমরা বলি, এই যে এখানে বলছি জন্মের পর অস্থি মজ্জা, এটা আমরা বলছি বিশেষ গন্ধযুক্ত এবং ঈষৎ ক্ষারধর্মী কোষাটে লাল বর্ণের অস্বচ্ছ যোগকলা নিয়ে তৈরি হয় রক্ত। কিছু অমেরুদণ্ড প্রাণীর দেহের রক্তের রং লাল হয়, যেমন কেঁচোর ক্ষেত্রে কিন্তু রক্তের রং লাল। বুঝা গেছে? তাহলে উৎপত্তি যদি আমরা দেখি যে রক্তের উৎপত্তি কোথা থেকে হয়? জন্মের পর অস্থিমজ্জা থেকে এবং জন্মের আগে প্লীহা থেকে। রক্ত মানুষের দেহে রক্তের পরিমাণ দেহের ওজনের 7.7%। আমরা যদি একটা মোটামুটি ধরি, এখানে দেওয়া আছে মোটামুটি আমরা যদি ধরি, পুরুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার এবং স্ত্রীদের দেহে রক্তের পরিমাণ 4 থেকে 5 লিটার। মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকায় রক্ত উজ্জ্বল লাল বর্ণের হয়। এটা আমি আগেই বললাম তোমাদের, পয়েন্টটা। আর এই হিমোগ্লোবিনের মধ্যে থাকে আমাদের কি? Fe মানে কি? Fe মানে হচ্ছে লোহা, যে কারণে থাকে লোহার মধ্যে কি থাকে? আয়রন। বুঝা গেছে? পরবর্তী প্রশ্ন আমরা যাব রক্ত। হ্যাঁ, এটা আমরা ভাগটা আগেই বলে দিচ্ছি। রক্তকে এখানে আমি বলে দিচ্ছি, রক্তকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্ত রস, তোমরা খাতার মধ্যে লিখবে সুন্দরভাবে, রক্ত রস। আর একটা হচ্ছে রক্ত কণিকা। এই রক্তরস থাকে 55% এবং রক্ত কণিকা থাকে আমাদের 45%। এই রক্ত কণিকাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। বুঝা গেল? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এবার শ্বেত রক্তকণিকাকে আবার 2 ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। একটা হচ্ছে দানাদার মানে একটা হচ্ছে গন্ডগোল লাগে আর একটা গন্ডগোল লাগে না। আমরা দানাদার কাকে বলে? যে গন্ডগোল লাগে। তাহলে একটা হচ্ছে গন্ডগোল লাগে আর একটা গন্ডগোল লাগে না। এই দানাদারের মধ্যে আবার তিনজন বন্ধু আছে। কে কে? নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এত ডিপলি না গেলেও আমাদের হবে। পরবর্তী বলছে অদানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে আছে লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট আর মোনোসাইট আমাদের এটা মনে রাখলে হচ্ছে যে রক্তকোষ বা রক্তকণিকার মধ্যে তিনটা ভাগ, একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। বোঝা গেছে? এটা জানার আমাদের দরকার নাই। জল পরবর্তী আমরা যাব। অবশ্যই তোমরা একটা লাইক করবে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলের কাছে পৌঁছে দেবে, এটাই আশা রাখছি তোমাদের কাছে। আর যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরপর আমরা জানবো রক্তরস বা প্লাজমা নিয়ে। আমরা তো আগেই বললাম যে রক্তকে দুভাগে ভাগ করা যায়, একটা রক্তরস আর রক্তকণিকা। রক্তরস সম্পর্কে আমরা জানবো। প্লাজমা হলো রক্তের তরল অংশ, এটি হালকা হলুদ বর্ণের হয়। বিলিরুবিন রঞ্জক পদার্থ থাকে এই রক্তরসের মধ্যে। জল থাকে 90 থেকে 92%, প্রোটিন থাকে 8 থেকে 9%, কার্বোহাইড্রেট থাকে 1 থেকে 1.1%, অজৈব পদার্থ থাকে 0.9%। প্লাজমার মধ্যে উপস্থিত থাকা ফাইব্রিনোজেন এবং প্রোথ্রোবিন প্রোটিন দুটি রক্ত তঞ্চনে অংশগ্রহণ করে। কি কি থাকে? ফাইব্রিনোজেন এবং প্রোথ্রোবিন প্রোটিন দুটি রক্ত তঞ্চনে অংশগ্রহণ করে। প্লাজমার মধ্যে অ্যান্টিবডি উপস্থিত থাকে যা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। এটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলা আছে? প্লাজমার মধ্যে অ্যান্টিবডি উপস্থিত থাকে। কি থাকে? অ্যান্টিবডি উপস্থিত থাকে যা আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আর আমরা কি জানবো? অজৈব পদার্থ আমরা যেটা বলছি যে 0.9% অজৈব পদার্থ থাকছে, সেই অজৈব পদার্থগুলো কী কী? Ca, Mg, Ci, Fe, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন বা লোহা যেটা বলছি আমরা। প্রোটিন থাকছে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রথমবিন। যেটা এখানে কিন্তু বানানটা ভুল আছে, এখানে বানানটা কিন্তু একটু ভুল আছে, ঠিক করে নেবে। পরবর্তী আমরা কি জানবো? রক্তকণিকা সম্পর্কে। রক্তকণিকা সম্পর্কে আমরা জানব। আচ্ছা, রক্তকণিকা সম্পর্কে আমরা যদি জানি যে রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এরপর আমরা যদি রক্তের কাজ বলি, রক্তের কাজ হচ্ছে হরমোন পরিবহন করা। এটা কিন্তু এখানে মনে হচ্ছে নাই, আমি এবার বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। রক্তের কাজ হচ্ছে হরমোন পরিবহন করা, প্রোটিন সঞ্চয় ভাণ্ডার তৈরি করা, রক্ষণাত্মক কাজ করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা, শ্বাসবাহুর পরিবহন করা আর খাদ্যবস্তুর পরিবহন করা। পরিবহনের মাধ্যমে খাদ্যবস্তুর পরিবহন করা। এক বিন্দু রক্ত থেকে, আমি আরও বলছি, এক বিন্দু রক্ততে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা 5 মিলিয়ন থাকে। একে আমরা বলতে পারি আরবিসি। লোহিত রক্তকণিকা থাকে 5 বিলিয়ন। 5 বিলিয়ন থাকে এক ফোঁটা রক্ততে। শ্বেত রক্তকণিকা থাকে 10,000। আর অনুচক্রিকা থাকে আমাদের 3 লক্ষর মতো। বোঝা গেছে? আমরা এখানে পাবো হয়তো। এরপর আমরা জানবো লোহিত রক্তকণিকা সম্পর্কে। লোহিত রক্তকণিকা আকারে দ্বি অবতল হয়। আকারে কি হয়? আকারে দ্বি অবতল, দুটো তল থাকে। পরিমাণ 50 থেকে 55 লক্ষ পুরুষে এবং 45 থেকে 50 লক্ষ থাকে স্ত্রীতে। এর উৎস কোথা থেকে?
এর উৎস হচ্ছে ভ্রূণ অবস্থায় প্লীহা এবং জন্মের পর অস্থিমজ্জা, যেটা রক্তের যেখান থেকে সৃষ্টি সেটাও এই লোহিত রক্তকণিকা সেখান থেকেই সৃষ্টি হবে। এর জীবনকাল, এটা আমাদের বারবার আসে, বারবার। জীবনকাল হচ্ছে 120 দিন। গঠন নিউক্লিয়াসে থাকে না। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। কাজ O2 ও CO2 পরিবহন করা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। কার কাজ? এই লোহিত রক্তকণিকার কাজ। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস ছাড়ছি, এগুলো কি? নিঃশ্বাস প্রশ্বাসে নেওয়া ছাড়া করছে, এগুলো হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার মৃত্যুর পর প্লীহাতে সঞ্চিত হয়। মৃত্যুর পর কোথায় সঞ্চিত হয়? প্লীহাতে। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবর বলা হয়। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। প্লীহাকে কি বলা হয়? লোহিত রক্তকণিকার কবর। পরবর্তী, লোহিত রক্তকণিকার ঝিল্লির উপর উপস্থিত থাকা অ্যান্টিজেন রক্তের শ্রেণীবিভাগকে সাহায্য করে। এরকম দেখতে হয়, ঠিক তোমরা ছবিটা দেখে নাও এরকম। পরবর্তী আমরা জানব হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন রক্তের এক প্রকার লৌহগঠিত শ্বাসরঞ্জক। মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় অবস্থান করে। মানুষের রক্তে কি করে? লোহিত রক্তকণিকায় অবস্থান করে। এটি উপস্থিতির জন্য রক্ত লাল বর্ণের হয়। হিমোগ্লোবিন 4% হিম লোহা থাকে Fe, এটা যেটা আগেই বললাম। 96% প্রোটিন হিসেবে গ্লোবিন থাকে। পরিমাণ পুরুষের ক্ষেত্রে থাকে 14 থেকে 16 গ্রাম পার 100 ml, মহিলাদের ক্ষেত্রে থাকে 10 থেকে 12 গ্রাম পার 100 ml। পরবর্তী আমরা জানবো লোহিত রক্তকণিকা, এটা তো আমরা আগেই দেখলাম। এরপর আসছে শ্বেত রক্তকণিকা। কি আসছি? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আকারে কি হয়? অনিয়তকার। যার কোনো আকার নেই। কি? যার কোনো আকার নেই, যেটা হচ্ছে অনিয়তকার। পরিমাণ হচ্ছে 6000 থেকে 8000, কোনো ক্ষেত্রে 10000ও আমরা দেখতে পাবো। উৎপত্তি স্থল হচ্ছে অস্থিমজ্জা। জীবনকাল হচ্ছে 1 থেকে 15 দিন, যেটা বারবার আমাদের আসে জীবনকালটা 1 থেকে 15 দিন। সাইটোপ্লাজম দানাযুক্ত বা দানাবিহীন হয়। সাইটোপ্লাজম কীরকম হয়? সাইটোপ্লাজম হয় দানাযুক্ত এবং দানাবিহীন। কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। কাজের কি? রোগ প্রতিরোধ করা। পরবর্তী আমরা শ্বেত রক্তকণিকা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুটো ভাগে কি হচ্ছে? ছিন্ন মস্তানোর মতো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে অ্যাগ্রোনুলোসাইট, অ্যাগ্রোনুলোসাইট, আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। একটা হচ্ছে অ্যাগ্রোনুলোসাইট আর হচ্ছে গ্রানুলোসাইট। তাহলে এই অ্যাগ্রোনুলোসাইটটা আমাদের দু ভাগে আবার বিভক্ত বা দুটো ভাগ। এটা হচ্ছে মনোসাইট, এটা হচ্ছে লিম্ফোসাইট। আর এই গ্রানুলোসাইটটা 3 ভাগে বিভক্ত, নিউট্রোফিল, ইউসোনোফিল আর বিসোফিল। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। শ্বেত রক্তকণিকার WBCর এই শ্বেত রক্তকণিকার দুটো ভাগ প্রথমে আমরা জানলাম। এটা হচ্ছে অ্যাগ্রোনুলোসাইট, এটা হচ্ছে গ্রেনুলোসাইট। এই অ্যাগ্রোনুলোসাইটকে দুটো ভাগে ভাগ হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। আর গ্রেনুলোসাইটকে 3টে ভাগে ভাগ হচ্ছে নিউট্রোফিল, ইউসোনোফিল আর বিসোফিল। সবচেয়ে বড় কণিকা হচ্ছে মনোসাইট। আর একবার বলছি আমি, সবথেকে বড় কণিকা যদি বলা হয় তাহলে হবে আমাদের মনোসাইট। সবচেয়ে ছোট কণিকা হচ্ছে লিম্ফোসাইট। আর সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে বিসোফিল। এই তিনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে সবচেয়ে বড় কণিকা কি? মনোসাইট। সবচেয়ে ছোট কণিকা কি? লিম্ফোসাইট। সবচেয়ে বেশি পরিমাণে থাকে কে? বিসোফিল। বোঝা গেছে? পরবর্তী আমরা দেখব শ্বেত রক্তকণিকার কাজ কি। শ্বেত রক্তকণিকার কাজ কি? এর কাজ হচ্ছে মনোসাইট আর নিউট্রোফিল রোগ জীবাণু ধ্বংস করা। এর আমরা যদি সরাসরি কাজ বলি, এর কাজ হচ্ছে রোগ জীবাণুকে ধ্বংস করা। পরবর্তী আছে লিম্ফোসাইটে অ্যান্টিবডি তৈরি করা। বিসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ততন্ত্রে বাধা দেয়। আর ইউসোনোফিল হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। পরবর্তী আমরা জানব অণুচক্রিকা। কি জানব? অণুচক্রিকা। গঠন গোলাকার, ডিম্বাকার। অণুচক্রিকার গঠন হচ্ছে গোলাকার এবং ডিম্বাকার। পরিমাণ হচ্ছে 2.5 থেকে 5 লাখ। এর পরিমাণ কত? 2.5 থেকে 5 লাখ।
কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা এভারেজ 3 লাখও বলে থাকি, কোনো কোনো ক্ষেত্রে 3 লাখও বলে থাকি, ঠিক আছে। উৎপত্তি স্থল মানে যদি আমরা কোনো অপশানে 3 লাখ পাই অ্যান্সার কিন্তু 3 লাখে আমরা লাগিয়ে দেবো। উৎপত্তি হচ্ছে লাল অস্থিমজ্জায় অবস্থিত হচ্ছে মেগা কোরিওসাইট কোষে। জীবনকাল, এর জীবনকালটা জানতে হবে 3 দিন। কাজ হচ্ছে রক্ততঞ্জনে সাহায্য করা। পরবর্তী আমরা জানব রক্ততঞ্চন বা হিমোসেটেসিস। রক্ততঞ্চন বা হিমোসেটেসিস জিনিসটা কি? রক্তক্ষরণ বন্ধ হতে সময় লাগে 3 থেকে 7 মিনিট। বোঝা গেছে? এটা একটা ডাউট আছে, এটা একটা তোমরা একটু গুগলে সার্চ করে নেবে যে রক্তক্ষরণ বন্ধ হতে সময় কত লাগে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা অবশ্যই এটা সার্চ করবে। তো রক্তবাহের ভিতরে রক্ত জমাট হওয়াকে থ্রম্বোসিস বলা হয়। কি বলা হয়? থ্রম্বোসিস। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান প্রথমবিন, ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন, CA2 প্লাস ভিটামিন কে। এগুলো জানবে। ভিটামিনে আমরা পড়েছিলাম, ভিটামিন ক্লাস যারা এখনো দেখোনি সায়েন্সে অবশ্যই ক্লাস নাম্বার 1 দেখবে ভিটামিন। সেখানে আমরা ভিটামিন কে সম্পর্কে চুল ছেঁড়া বিশ্লেষণ করেছি আমরা খুব সহজভাবে, অবশ্যই দেখবে। থ্রম্বোপ্লাস্টিন প্লাস প্রথমবিন প্লাস CA2 প্লাস কি হচ্ছে থ্রম্বিন। এগুলো অবশ্যই একবার করে চোখ বুলাবে। থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন, ফাইব্রিন প্লাস রক্তকণিকা হচ্ছে তঞ্জন পিণ্ড। কী হচ্ছে? তঞ্জন পিণ্ড। অতটাও ইম্পর্ট্যান্ট নয়। পরবর্তী হচ্ছে তঞ্জন রোধক পদার্থ। এগুলো একবার দেখে নেবো আমরা। বেসোফিল কি না, শ্বেত রক্তকণিকা থেকে নিঃসৃত হেপারিন দেহের ভিতর রক্ততঞ্চন প্রতিরোধ করে। ব্লাড ব্যাংকের তঞ্জন রোধক পদার্থ হিসেবে সোডিয়াম ও পটাশিয়াম সাইট্রেট লবণ ব্যবহৃত হয়। ক্রিস্টমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর IX রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোফিলিয়া একটা বংশগত রোগ। হিমোফিলিয়া সম্পর্কে আমরা রোগ চ্যাপ্টারে পড়ব। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ফ্যাক্টর IX গঠিত হয় না, ফলে রক্ত জমাট বাঁধে না। জোকে লাল রসে রক্ততঞ্চন রোধক পদার্থ ইউরিন উপস্থিত থাকে। এটা আমাদের কিন্তু জানতে হবে যে জকের লাল রসে রক্ততঞ্চন পদার্থ ইরুডিন থাকে। এখানে তো আমাদেরকে বারবার পড়তে হবে ইরুডিন থাকে। রক্ত শোষণ করার সময় জমাট বাঁধে না, তাই রক্ত শোষণের সময় কি হয়? ইরুডিন কিন্তু জমা বাঁধে না। যে কারণে কেন জমা বাঁধে না? কারণ জকের ক্ষেত্রে, জকের শরীরের মধ্যে, দেহের মধ্যে ইরুডিন নামক এক ধরনের রোধক পদার্থ আছে। এরপর রক্তের যে গ্রুপ আমরা দেখি AB, কারো O, এগুলো আমরা যদি দেখি এই সম্পর্কে আমরা জানবো। এই সম্পর্কে আমরা যদি জানি রক্তের গ্রুপ সম্পর্কে, এমনও আছে যে মায়ের রক্তের গ্রুপ এবং বাবার রক্তের গ্রুপ আলাদা, কিন্তু ছেলের আলাদা। কারোই সাথে কারোই মিল নেই, মায়ের সাথেও মিল নেই, বাবার সাথে। তাম বলে কি ছেলেটা তার নয়? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ রক্ত আমাদের আলাদা, রক্তের গ্রুপ আমাদের আলাদা হতেই পারে, তাই রক্তের গ্রুপ নিয়ে টেনশনের কিছু নেই। কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিভাগ করেন। লোহিত রক্তকণিকার পর্দায় উপস্থিত 2 ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের 4টি শ্রেণীবিভাগ করা হয়। সেগুলো হচ্ছে A, B, AB আর O। A কে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। B কেও 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। O কে 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। AB কে 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। বোঝা গেছে? এরপর যেটা আমাদেরকে জানতে হবে যে AB মাইনাসকে বলা হয় সর্বজনীন গ্রহীতা, O গ্রুপ O মাইনাসকে বলা হয় সর্বজনীন দাতা। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। AB কে বলা হচ্ছে সর্বজনীন গ্রহীতা এবং O কে বলা হচ্ছে সর্বজনীন দাতা। তাহলে আমাদের শরীরে কোনটা থাকা প্রয়োজন? AB মাইনাস। বাবা সব রকমই A বলো, B বলো, O বলো, ও কিন্তু সব রকমের রক্তের গ্রুপকে শোষণ করতে বা গ্রহীতা বা কি গ্রহণ করতে পারবে। যদি শরীর খারাপ হয় AB কিন্তু প্রফিটে থাকবে, যে কোনো লোকের রক্ত কিন্তু তার শরীরে শ্যুট হবে। বুঝা গেল? কিন্তু আমাদের ও বাবা জীবনের পুরোটা আলাদা। হচ্ছে সবাইকে দিবে, রক্ত দেবে, কিন্তু কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না।
একমাত্র ও নেগেটিভ ছাড়া। বোঝা গেছে? বোঝা গেছে? আর একটা জিনিস আমি এখানে বলে রাখি, আর এইচ ফ্যাক্টর পাওয়া যায় প্রথম কোন প্রাণীর দেহে? আর এইচ ফ্যাক্টর পাওয়া যায় প্রথম বানরের দেহে। এটা মনে রাখতে হবে। আর এইচ ফ্যাক্টর পাওয়া যায়, যেটা এখানে নাই, আমি বলে দিলাম আর এইচ ফ্যাক্টর পাওয়া যায় প্রথম বানরের দেহে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এটা তোমরা কমেন্টে সবাই জানাবে, কোশ্চেনটা লিখে রাখো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, কমেন্টে সবাই উত্তরটা দেবে। রক্ত মাপার যন্ত্রের নাম কি? রক্ত মাপার যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম কি? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী আমরা যেটা দেখব, আর এইচ ফ্যাক্টর, যেটা আমি আগেই বলে দিয়েছি, যেটা বানরের দেহে প্রথম পাওয়া যায়। আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার। কত সালে? 1940-এ করে। আর আমরা কি জানতে চাই? লোহিত রক্তকণিকা যদি কমে যায়, হৃৎপিণ্ড, আগে আমরা একটা কোশ্চেন বা আমরা একটা জিনিস বলে দিই যে লোহিত রক্তকণিকা যদি কমে যায় তাহলে তার কিছু অসুবিধা হবে কি দেহের মধ্যে? অবশ্যই হবে। লোহিত রক্তকণিকা যদি দেহের মধ্যে কমে যায়, যদি মাইনাসে যায়, তাহলে অ্যানিমিয়া রোগ হয়। খাতার মধ্যে কিন্তু ভালো করে বড় বড় করে লিখে রাখো, যদি লোহিত রক্তকণিকা দেহের মধ্যে কমে যায় তাহলে শরীরে অ্যানিমিয়া রোগ হয়। আর যদি তার উল্টো হয়, লোহিত রক্তকণিকা যদি বেড়ে যায় শরীরের মধ্যে, তাহলেও একটা রোগ হয়, পলিমাইবিয়া। কী রোগ হয়? পলিমাইবিমিয়া একটা রোগ হয়। বেড়ে গেলে কি হয়? পলিমাইবিমিয়া। আর কমে গেলে অ্যানিমিয়া। বোঝা গেছে? শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি যদি বেড়ে যায় তাহলে হয় লিউকিমিয়া বা ক্যান্সার। খুব খতরনাক জিনিস। যদি শ্বেত রক্তকণিকা কারোর শরীরে বেড়ে যায়, আরও একবার বলছি, যদি শ্বেত রক্তকণিকা কারোর জীবনে বা কারোর শরীরে যদি বেড়ে যায় তাহলে কি করতে হবে? ক্যান্সার হয়ে যাবে। শরীরের মানুষের কী হবে? ক্যান্সার সৃষ্টি হবে। অনুচক্রিকা যদি বেড়ে যায় তাহলে কি হবে? পারপিউরা সৃষ্টি হবে। আর একটা জিনিস আমি কি বললাম, যদি শ্বেত রক্তকণিকা বেড়ে যায় ক্যান্সার হবে। আচ্ছা, ক্যান্সারের জিনের নাম কি? আমি কি বলছি, এগুলো মুছে দিচ্ছি। ক্যান্সারের এগুলো হচ্ছে এক্সট্রা, আমরা শুধু চ্যাপ্টার পড়ছি তা নয়, তার আশেপাশে সমস্ত রকম যে কোশ্চেনগুলো আছে তার চুল ছেঁড়া বিশ্লেষণ করে দিচ্ছি। আমি আর একবার বলছি যে ক্যান্সারের জিনকে বলা হয়, খাতায় তোমরা লেখো, ক্যান্সারের জিনকে বলা হয় কি বলা হয়? অক্সোজিন বা অক্সল। আর কি বলা হয়? আমি আরেকবার বলে দিচ্ছি, ক্যান্সারের জিনকে বলা হয় অক্সোজিন। আচ্ছা, কথাটা কি অক্সোজিন হবে? দাঁড়ান একবার মনে করলি। ক্যান্সারের জিনকে বলা হয় অঙ্গজিন বলা হয়। কি বলা হয়? অঙ্গজিন। এবং এই ক্যান্সার নিয়ে পড়াশোনা করাকে বলা হয় অঙ্গোলজি স্টাডি। অঙ্গোলজি বলা হয়। কি বলা হয়? অঙ্গোলজি। যদি ক্যান্সারের জিনকে বলা হয় অঙ্গজিন, ক্যান্সার নিয়ে পড়াশোনা করাকে বলা হয় অঙ্গোলজি। বোঝা গেছে? পরবর্তী আমরা যাব হৃৎপিণ্ডকে নিয়ে আলোচনা করব। হৃৎপিণ্ডকে নিয়ে আমরা ছেড়াছেড়ি শুরু করে দিই। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম। অবস্থান মানুষের বক্ষগহ্বরে। কোথায়? বক্ষগহ্বরে। মেডিয়াস্টিনাল স্থানে দুটি ফুসফুসের মাঝখানে বাঁ দিকে ঘেঁষে থাকে অবস্থান করছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড হলে আমাদের এখানে শেষ। এই হৃৎপিণ্ড বাবা জীবনের ওজন কতটা হয়? ওজন, মানুষের শরীরে ওজন হয় 280 থেকে 350। কত হয়? 280 থেকে 350 গ্রাম।
মানুষের শরীরে প্রকোষ্ঠ থাকে চারটা প্রকোষ্ঠ থাকে মানুষের শরীরে, চারটা প্রকোষ্ঠ থাকে। সরি ভুল বলা হয়ে গেল, মানুষের শরীরে, হ্যাঁ ঠিকই আছে, চারটি প্রকোষ্ঠ থাকে। কুমিরের ক্ষেত্রে চারটি প্রকোষ্ঠ থাকে, উভচর এবং সরীসৃপের ক্ষেত্রে তিনটি প্রকোষ্ঠ থাকে, আর মাছের ক্ষেত্রে দুটি প্রকোষ্ঠ থাকে। মনে থাকে যেন, কি বললাম, মাছের ক্ষেত্রে দুটি প্রকোষ্ঠ থাকে, মানুষের ক্ষেত্রে চারটি প্রকোষ্ঠ থাকে, কুমিরের ক্ষেত্রে চারটি প্রকোষ্ঠ থাকে, উভচর এবং সরীসৃপের ক্ষেত্রে তিনটি প্রকোষ্ঠ থাকে। আর আমরা বেশি কিছু বিস্তরণে যাচ্ছি না। হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরে, যেটা এখানে বলা আছে, হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরে। আমি আরেকবার তাও চেক করে নিচ্ছি যদি কোথাও কোনো কোশ্চেন বাকি রয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, মানব দেহের সারা দেহে রক্ত প্রবাহের সময়কাল। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মানব দেহে সারা শরীরে রক্ত পরিবহন করতে সময় লাগে আমাদের 22 সেকেন্ড। কত সময় লাগে? 22 সেকেন্ড। কত সময় লাগে? 22 সেকেন্ড। বোঝা গেছে? বোঝা গেছে পুরো। এখানে আমাদের এন্ড হয়ে যাচ্ছে। তো যারা এই ক্লাসটা দেখলে সবাইকে থ্যাংক ইউ। তোমাদের কাজেই লাগবে এটা, অবশ্যই টাইমটা বেকার যাবে না। তো অবশ্যই একটা লাইক আশা করি তোমাদের কাছ থেকে, আর এটা কমেন্ট করে যাও পরবর্তী কী নিয়ে তোমরা কী বিষয় নিয়ে ভিডিও চাইছো, তোমরা রেসপন্স করতে থাকো, তবে আমাদেরও ভালো লাগবে ভিডিও করার জন্য। আর যেটা হোমওয়ার্ক দিলাম, এটা রক্ত মাপা যন্ত্রের নাম কি, এটা তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে। যেগুলো আমি বললাম সেগুলো একবার সার্চ করে নেবে গুগলে, যেটা আমি বললাম গুগলে সার্চ করতে হবে। এটা রক্তক্ষরণ বন্ধ হতে সময় লাগে কত, এটা একবার গুগলে সার্চ করবে। পরিশ্রম করো ভাই, কারণ একটা কথা মনে রাখো, পরিশ্রমের দাম একদিন না একদিন মিলবেই। আজ নয়তো কাল তোমার ঘামের প্রতিটা ফোঁটাতেই গড়ে উঠবে সফলতার পথ, মনে রাখবে। আর যারা এখন ইনস্টাগ্রাম ফেসবুক ঘাঁটছো, বন্ধ করো, বেশি ঘেটো না, ফোকাস রাখো নিজের কেরিয়ারের দিকে। তা এখানে আমরা ভিডিওটা শেষ করছি।